প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি বিভিন্ন ধরনের ডায়াবেটিস রোগীদের সমস্যা নিয়ে। এবং এই অনুষ্ঠানে আজকে আমরা যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, সেই সমস্যাটি প্রায় সব ডায়াবেটিস রোগীদের, তা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন ব্যবহার নিয়ে অনেক ধরনের ভয় কাজ করে এবং ইনসুলিন ব্যবহারকারীরাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করতে হবে তা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের আজকে আলোচনার বিষয় তাই ইনসুলিন নিয়ে যত কথা। এবং কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত হরমোন বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার নাজমা আক্তার, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ অ্যান্ড মেটাবলিজম বিভাগ, মার্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আমাদের সাথে আরও আছেন ডাক্তার সৈয়দ আজমল মাহমুদ, ইন্ডোর মেডিকেল অফিসার, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে ইনসুলিন নিয়ে কথা বলতে এসেছি। খুবই পরিচিত এই ঔষধটি ব্যবহার করছে আমাদের দেশের প্রায় কোটি মানুষের উপর, অথচ ভয় কাজ করছে এদের প্রায় সবারই মধ্যে। তো প্রথমেই জানতে চাই, এই যে ডায়াবেটিসের সাথে ইনসুলিনের সম্পর্ক, সেই বিষয়টি ডাক্তার নাজমা আক্তার আপনার কাছে। ধন্যবাদ। ইনসুলিন হচ্ছে একটি হরমোন যেটির কারণেই আসলে ডায়াবেটিস। আমরা যে ডায়াবেটিস নিয়ে এত কথা বলি, সেটি হচ্ছে আমাদের বডিতে যে শর্করা, সেই শর্করাটিকে মেটাবলিজম করার জন্য আমাদের যে হরমোনটি লাগে সেটি হচ্ছে ইনসুলিন, যেটি আমাদের শরীরের একটি অঙ্গ, যেটির নাম হচ্ছে অগ্নাশয়, যেটাকে আমরা প্যানক্রিয়াস বলি। তার একটি পোর্শন আছে যেটাকে বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তার বিটা সেল থেকে আমাদের এই ইনসুলিনটি নিঃসরণ হয়। প্রত্যেকটি সুস্থ মানুষের বডিতে কিন্তু ইনসুলিনটি নিঃসৃত হচ্ছে। তার একটি কাউন্টার রেগুলেটরি হরমোনও আছে, যেটা হচ্ছে গ্লুকাগন, যেটার কাজ হচ্ছে, ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের গ্লুকোজের সাম্যাবস্থা বজায় রাখার জন্য সেটাকে কমিয়ে রাখে, গ্লুকাগন আবার বাড়িয়ে রাখে। এই দুজনে মিলে কিন্তু একটি সাম্যাবস্থা বিরাজ করে, যার কারণে আমাদের কিন্তু নর্মাল মানুষের কিন্তু কারো ডায়াবেটিস হচ্ছে না। বাট যখন আমাদের ডায়াবেটিস হচ্ছে, আমরা খুব কমনলি দুটি ডায়াবেটিস নিয়ে কথা বলে থাকি, আমরা আজকেও তাই করব, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে, টাইপ 1 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই যে ইনসুলিন নামক হরমোনটি, যেটি আমাদের বিটা সেল থেকে নিঃসরণ হওয়ার কথা ছিল, সেটি নিঃসরিত হয় না, অ্যাবসেন্ট থাকে, অথবা হলেও সেটা খুবই অপ্রতুল অবস্থায় থাকে। আর টাইপ 2 ক্ষেত্রে আমাদের বডিতে এই ইনসুলিনটি নিঃসৃত হচ্ছে, কিন্তু তার কার্যকারিতা বা কার্যক্ষমতা হ্রাস পেয়েছে বা অপ্রতুল রয়েছে। এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে এই ডায়াবেটিসের পিছনে মেইন যে আমাদের দুর্বল যে ব্যাপারটি, সেটা হচ্ছে ইনসুলিন। এবং যখন রোগীরা টাইপ 1 নিয়ে আসছেন অথবা টাইপ 2 রোগীর কখনো কখনো তাদের কিন্তু চিকিৎসার একটি স্টেজে অথবা তার চিকিৎসার জন্য, তার সুস্থতার জন্য তাকে কিন্তু ইনসুলিন নামক হরমোনটি আর্টিফিশিয়ালি তাকে কিন্তু দেওয়া হচ্ছে, যেটি আমাদের চিকিৎসা পদ্ধতির ওরাল ড্রাগের পাশাপাশি একটি হচ্ছে ইনজেক্টেবল ফর্ম। তো ইনসুলিন আসলে কবে থেকে আসলো সেটা যদি একটু শেয়ার করি। আসলে অনেক দিন ধরেই ডায়াবেটিস নিয়ে অনেক বছর ধরে অনেক গবেষণা চলছিল, যে ডায়াবেটিস কেন হচ্ছে, কেন রোগীরা মারা যাচ্ছেন। তো এগুলো পরীক্ষার অনেক প্রায় শখানেক বছরের পরিক্রমা অনুযায়ী 1981 সালে টরন্টোর একজন চিকিৎসক, যিনি হচ্ছেন ফ্রেডরিক বেন্টিং, তিনি প্রথম আবিষ্কার করলেন। তিনি শুধু একা ছিলেন না, তার সাথে তার শিক্ষক ছিলেন ডাক্তার ম্যাকলয়েড, এবং তাদের দুজন সহকারী ছিলেন ডাক্তার বেস্ট অ্যান্ড ডাক্তার কলি। তারা চারজন মিলে আসলে এই পুরো ব্যাপারটিকে একটা পর্যায়ে তারা মানে প্রথম ইনসুলিনের যে এক্সট্রাক্ট সেটা বের করলেন, এবং সেটি প্রথম যে রোগীটিকে দেওয়া হলো তার নাম হচ্ছে লিওনার্দো। 14 বছরের একটি বাচ্চা ছেলে, যার টাইপ 1 ডায়াবেটিস ছিল। প্রথমে যখন তারা তাকে পুশ করলেন, তখন তাদের কিন্তু ইনসুলিনের মাত্রা কীভাবে নির্ধারণ করতে হবে সেটি সম্পর্কে তখনও ক্লিন কাট ধারণা নেই, এবং ইনসুলিনটি তারা যে এক্সট্রাক্ট সংগ্রহ করেছে সেটি সরাসরি পুশ করা হয়েছে, সেটা কিন্তু পিউরিফিকেশন করা হয়নি, যার ফলে প্রথমে দেখা গেল যে লিওনার্দোর কিন্তু অ্যাবসেস হয়ে গেল, ডিপ সিটেড অ্যাবসেস, সেখান থেকে ইনফেকশন, তার অবস্থা খারাপ। তারপরে তারা সেই এক্সট্রাক্টকে আরও পিউরিফাইড করলেন, করে তারপর যখন পুশ করলেন, এবং খুবই ইন্টারেস্টিংলি তার সুগার অনেক হাই ছিল, সে তার সুগার খুব সুন্দর করে নেমে গেল। তারপরে এটিকে আরও ফার্নিশড করা হয়েছে, এবং লিওনার্দো কিন্তু অনেকদিন বেঁচে ছিলেন। তো 1921 সালে আবিষ্কারের পর এটি একটি যুগান্তকারী আবিষ্কার ছিল, কারণ তখন মানুষ কিন্তু জানতো না, তখন কিন্তু এরকমই ছিল, ডায়াবেটিস মানে মৃত্যু। জি, 1923 সালে তারা তাদের স্বীকৃতি পেলেন, তারা নোবেল প্রাইজ পেয়েছিলেন। নোবেল প্রাইজ অবশ্য নাম ছিল হচ্ছে বেন্টিং এবং হচ্ছে ম্যাকলয়েডের। পরবর্তীতে ওনারা তাদের এই প্রাইজ মানিটি কলিপ এবং বেস্টের সাথে শেয়ার করেছিলেন, এবং উনি এই ইনসুলিনটি যেন প্রত্যেকটি মানুষের
সারা বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে তো তার পক্ষে পৌঁছে দেওয়া সম্ভব ছিল না। মাত্র $1 বিনিময়ে উনি কিন্তু এটি আমরা বলি না যে পুরো কপিরাইট, হ্যাঁ, সেটা কিন্তু উনি হ্যান্ড ওভার করে দিয়েছিলেন একটি ওষুধ কোম্পানিকে, যে তারা দায়িত্ব নিয়ে এই পুরো ওয়ার্ল্ডে এই ইনসুলিনটিকে ছড়িয়ে দিবেন। জি, অসম্ভব সুন্দর একটি গল্প শুনলাম। অবশ্যই সেই ডায়াবেটিসের কথা আমরা শুনি প্রাচীন আমল থেকে। আমরা ফারাওদের ওই সময়কারও শুনেছি যে তাদের ক্ষেত্রেও ডায়াবেটিসের কিছু লক্ষণ ছিল এবং অনেকে মারাও গিয়েছেন, এবং এতগুলো বছর পরে অবশেষে তার চিকিৎসা পাওয়া গেল। তো এই যে চিকিৎসার একটি বড় অংশ হচ্ছে ইনসুলিন। আমরা একটু আগে কথা প্রসঙ্গে শুনছিলাম যে 2 ধরনের ডায়াবেটিক রোগী আছে, একটি হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2। তো যারা টাইপ 1 তারা তো ইনসুলিন ব্যবহার করছেই, টাইপ 2দের ক্ষেত্রে ইনসুলিন কেন লাগছে? জি, অসংখ্য ধন্যবাদ। টাইপ 2 ডায়াবেটিসে ম্যাডাম যেটি বললেন যে ইনসুলিন শরীরে থাকা সত্ত্বেও সেটি সঠিকভাবে কাজ করতে পারে না এটি, এবং এর সাথে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিনও তৈরি হয় না। এই দুইটি ঘটনারই সমন্বয়ে টাইপ 2 ডায়াবেটিস। এবং এই প্রথম দিকে দেখা যায় যে ইনসুলিনের রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন শরীরে থাকে কিন্তু কাজ করতে পারে না, এটি বেশি থাকে। কিন্তু যত টাইম যেতে থাকে, যত ডায়াবেটিসের বয়স বাড়তে থাকে, দেখা যায় শরীরের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হওয়ার ক্ষমতাও কমতে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে বহু বছর পর শরীরে যখন পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে তখন শুধুমাত্র মুখের ওষুধ দ্বারা ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব হয় না টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। সেক্ষেত্রে তখন ইনসুলিন নেওয়া লাগতে পারে। এছাড়াও কিছু বিশেষ কন্ডিশনে ইনসুলিন নেওয়া লাগতে পারে। যেমন যদি কারো নতুন ডায়াবেটিস ধরা পড়েছে কিন্তু তার ডায়াবেটিসের সুগারের মাত্রা অনেক বেশি, যেটাকে বলা হয় থাকে গ্লুকোটক্সিসিটি, সেক্ষেত্রে প্রাথমিকভাবে যদি কয়েক মাস ইনসুলিন দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে প্যানক্রিয়াস অর্থাৎ যেখান থেকে ইনসুলিনটি তৈরি হয় সেটি রেস্ট পায়, এবং পরবর্তীতে মুখের ওষুধ দেওয়ার মাধ্যমে সেটি সঠিকভাবে কাজ করতে পারে। এছাড়াও বিশেষ কিছু কন্ডিশন, যেমন গর্ভাবস্থায় অথবা বড় ধরনের অপারেশনের আগে বা পরে, তখন আসলে ইনসুলিন নেওয়া লাগতে পারে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। জি, ধন্যবাদ ডক্টর নাজমা আক্তার। ইনসুলিনের ব্যাপারে তো অবশ্যই কিছু ভীতি কাজ করে, অনেক ধরনের চিন্তা ভাবনা যে ইনসুলিন শুরু করছে, ইনসুলিন তাহলে হয়তো সারা জীবনই নিতে হবে এবং কষ্টদায়ক একটি প্রক্রিয়া। তো আসলে কি ব্যাপারটি কি তাই যে ইনসুলিন যাদের নিতে হচ্ছে তাদের সবসময় ইনসুলিন গ্রহণ করতে হবে? কথা প্রসঙ্গে কিন্তু আমরা কথাতে বলেই ফেলেছি, টাইপ 1 এর ক্ষেত্রে কিন্তু ইনসুলিনই হচ্ছে তাদের চিকিৎসা, কারণ তাদের বডিতে কিন্তু ইনসুলিন তৈরি হচ্ছে না। যেটা যতটুকু হচ্ছে সেটা খুবই অপ্রতুল তার বডির যে গ্লুকোজের মেটাবলিজম বা গ্লুকোজের সাম্যাবস্থা মেনটেন করার জন্য। অতএব তাকে কিন্তু সারা জীবন ইনসুলিন নিতে হবে। আর কিছু ক্ষেত্রের কথা আমরা শুনলাম, যেমন হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু একমাত্র গাইডলাইনগুলো সারা বিশ্বে কিন্তু বলছে যে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে। তো সেক্ষেত্রে গর্ভকালীন ডায়াবেটিস কিন্তু কখনো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 1/3 ক্ষেত্রে শুধু পারসিস্ট করে যায়, বাকিদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার ডেলিভারির পর তার কিন্তু সুগারটি নেমে যায়। তো সেক্ষেত্রে কিন্তু তিনি ইনসুলিন শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু তার ইনসুলিনটি বন্ধ করার অবস্থাও কিন্তু তিনি আসতে পারেন। তো অনেক সময় দেখা যায় হয়তোবা শুধু মেটফর্মিন গ্রুপের বা অন্য কোনো মুখের ওষুধ দিয়েও কিন্তু তার সুগারটি বেশ ভালো, অথবা শুধুমাত্র ডায়েটারি মডিফিকেশন দিয়েও তিনি ভালো থাকছেন। তো তাহলে তার ক্ষেত্রে কিন্তু বন্ধ করা যাচ্ছে। কিছু কিডনি রোগী আছেন যারা ডায়ালিসিসে যাচ্ছেন, যাদের ক্ষেত্রে মুখের ওষুধগুলো কিন্তু তার রক্তের সুগারের হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনাটা অনেক বাড়িয়ে দেয়, যেহেতু তার কিডনিটা কাজ করছে না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধগুলো হয় আমাদের প্রস্রাবের মাধ্যমে নয়তো আমাদের মলের মাধ্যমে এক্সক্রিয়েট হচ্ছে। তো সেখানে যেহেতু আমাদের কিডনিটি কাজ করছে না, স্বাভাবিকভাবে আমাদের বডিতে কিন্তু এই ওষুধের মাত্রাগুলো দীর্ঘ সময় থেকে গিয়ে যেটাকে আমরা বলি হাফ লাইফ, তো সেখানে কিন্তু তার একটি ঝুঁকি তৈরি করছে হাইপোগ্লাইসিমিয়া হওয়ার। তো সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য ভালো চিকিৎসা হচ্ছে ইনসুলিন। তো এরকম তারপর হচ্ছে যেমন ডক্টর আজমল বলছিলেন যে কোনো একটা সার্জিক্যাল প্রসিডিউর, হয়তো একটা মেজর সার্জারি হবে, তো সেই ক্ষেত্রে রোগীটাকে কিন্তু ইনস্ট্যান্ট যখন তার সুগারটিকে কন্ট্রোল রাখাটা খুবই জরুরি, তার অ্যানেস্থেটিক হ্যাজার্ড এড়ানোর জন্য, তার অপারেটিভ হ্যাজার্ড এড়ানোর জন্য, পোস্ট অপারেটিভ হ্যাজার্ড এড়ানোর জন্য, তার ঘা শুকানোর জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একমাত্র মানে আমাদের যদি মাথায় থাকে রোগীর সেফটির জন্য, তাহলে কিন্তু ইনসুলিন দিয়ে ইস্যু করতে হবে। তো সেক্ষেত্রে রোগীটি যদি পরবর্তীতে তার যখন পোস্ট অপারেটিভ পিরিয়ডটা পার হয়ে যাচ্ছে বা পরবর্তী ফলোআপে যখন আসছে এবং আমরা দেখছি যে খুবই অল্প পরিমাণে ইনসুলিন দেওয়া লাগছে, সেই ক্ষেত্রেও কিন্তু তাকে ইনসুলিনটি বন্ধ করা যায়। তাহলে এই কথা মানে একটু আমরা সবাইকে শেয়ারই করতে চাই। আসলে ইনসুলিন দিয়ে যদি আমাকে ভালো থাকতে হয় এবং সেটা যদি সারা জীবনই দিতে হয়,
ডাক্তার যদি আপনাকে পরামর্শ দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটাকে কন্টিনিউ করতে হবে। আর যদি যেসব সিচুয়েশনের কথা বললাম সেখানে কিন্তু রোগীরা নিজেরা বন্ধ করতে পারবেন না, এটির জাজ কিন্তু একমাত্র একজন ডক্টরই করতে পারবে যে হ্যাঁ আমার রোগীটি এই মুহূর্তে হয়তো বা ইনসুলিন বাদ দিয়েও আমি একটি মুখের ওষুধ দিয়ে তাকে ভালো রাখতে পারবো বা তিনি ভালো থাকবেন। তো এই জন্য পরামর্শ সবাইকে নিজে নিজে ইনসুলিন বন্ধ করবেন না। ইনসুলিন দিয়ে যদি ভালো থাকা যায়, ইনসুলিন দিয়ে যদি আমি সুস্থ থাকি এবং আমার জীবনের সংশয়গুলো চলে যায়, তাহলে ইনসুলিন নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। জি অবশ্যই। ডক্টর আজমল, আপনার কাছে জানতে চাই, এই যে ইনসুলিন, এগুলো তো অনেক ধরন আছে। কেউ এই ইনসুলিন গ্রহণ করছে 3 বেলা, কেউ 2 বেলা, কেউ 1 বেলা। তো এই যে পার্থক্যগুলো, এগুলো কি রোগী ভেদে নাকি কিভাবে ঠিক করা হয়? হ্যাঁ জি, ধন্যবাদ। ইনসুলিন বেশ কয়েক রকমের আছে। যেমন ইনসুলিনের কার্যকারী ক্ষমতার উপর ভিত্তি করে ইনসুলিন কয়েক রকমের হতে পারে। যেমন বেজাল ইনসুলিন, অর্থাৎ যেই ইনসুলিনটি 24 ঘন্টা ধরে কাজ করতেছে এবং দিনে একবার দেওয়া হয়। এরপর আছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, অর্থাৎ 3 বেলা যে খাবার ঠিক আগে দিলে পরেই যেটি সুগার কন্ট্রোল করে। এরপরে আছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, অর্থাৎ যেই ইনসুলিনটি 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করে। এইসব ক্ষেত্রে সাধারণত ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন সাধারণত 2 বেলা দেওয়া হয়ে থাকে। এছাড়াও আরেক রকমের ইনসুলিন আছে প্রিমিক্স ইনসুলিন, যেটার মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং র্যাপিড শর্ট অ্যাক্টিং ইনসুলিন মিক্স করা থাকে, 2 পরের ইনসুলিন মিক্স করা থাকে। এইটি সাধারণত দেওয়া হয়ে থাকে যেসব রোগীরা ইনসুলিন বারবার নিতে ভয় পান অথবা নিতে চান না, তাদের ক্ষেত্রে 2 বারে দেওয়ার জন্য এটা সাধারণত অ্যাডভাইস দেওয়া হয়ে থাকে। তো এই যে বিভিন্ন ধরন আছে, এই ধরনগুলো কি সবার জন্য প্রযোজ্য নাকি ব্যক্তি বিশেষে কোনো পার্থক্য আছে? অবশ্যই ব্যক্তি বিশেষ পার্থক্য আছে। প্রত্যেক রোগী ইন্ডিভিজুয়ালাইজড এবং ট্রিটমেন্টও ইন্ডিভিজুয়ালাইজড। এই ক্ষেত্রে একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তার তার রোগীর সুগারের মাত্রা কীরকম থাকতেছে, সারাদিন ধরে খালি পেটে কীরকম থাকতেছে এবং খাবার পরে কীরকম থাকতেছে, কোন সময় কখন বাড়তেছে, এইটার উপর ডিপেন্ড করে এবং হলো গিয়ে তার রিস্ক কী আছে, হাইপোগ্লাইসেমিয়া রিস্ক বেশি নাকি কম, এগুলোর উপর ডিপেন্ড করে উনি কোন রেজিমেন্ট দিবেন, অর্থাৎ বেজাল বোলাস রেজিমেন্ট অথবা প্রিমিক্স রেজিমেন্ট কিভাবে দিবেন সেটা সাধারণত ঠিক করা হয়ে থাকে। জি, আমরা এ নিয়ে আরো কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি ইনসুলিন নিয়ে। যত কথা ইনসুলিন নিয়ে যে ওই কথাগুলো আমরা শুনছি সেটির মধ্যে ইতিহাস রয়েছে এবং সেগুলোর মধ্যে ব্যবহার কি সেগুলো একটু একটু করে জানছি। আমাদের অনেক ডায়াবেটিক রোগী আছে যারা ঔষধ গ্রহণ করতে পছন্দ করে, ইনসুলিন গ্রহণ করতে ঠিক ততটাই অপছন্দ করে। তাহলে যারা ঔষধ গ্রহণ করছে তাদেরকে কখন গিয়ে আবার ইনসুলিন গ্রহণ করতে হয়? আসলে প্রত্যেকটি রোগী আলাদা। এটি কিন্তু একদম যে ইউনিভার্সাল একটি রুলস মেনে চলবো তা কিন্তু করা যাবে না। প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আলাদাভাবে চিন্তা করতে হয় যে তার জন্য আমি কিভাবে তাকে সেট আপটা করবো, যে তার চিকিৎসা পদ্ধতিটাকে ঠিক করবো, যাতে তিনি আমাদের টার্গেট কি, আমাদের রোগীর সুগারটি যেন নিয়ন্ত্রণে থাকে, তার স্বাস্থ্য ঝুঁকি যেন কম থাকে এবং তার একটি দীর্ঘায়ু, এবং সেটি অবশ্যই তার কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করে না। ভয় থাকবেই, তাহলে কাউন্সেলিংয়ের উপর কিন্তু কোনো কথা নেই। প্রত্যেকটা রোগীরই ভয় থাকে। এটা তো আসলে আমাকে বললেও আমি প্রথমে একটু থতমত খেয়ে যাবো, আল্লাহ 3 বার করে ইনসুলিন নিতে হবে, 2 বার করে ইনসুলিন নিতে হবে, প্রিক করতে হবে, তাহলে তার সাথে কথা বলতে হবে। আর প্রিকের ব্যাপারে আমরা যেটা এখন খুব পেইনে অনেক রোগীরা প্রথমে বলে যে 2টা কথা বলে, একটা হচ্ছে দাম, 2 নম্বর হচ্ছে ব্যথা লাগবে, 3 নম্বর হচ্ছে আমাকে কে দিয়ে দিবে। হ্যাঁ, তো এইগুলো আসলে যদি আমি বেরিয়ার বলি যে আসলে ইনসুলিন কেন নিতে চায় না, এগুলো কিন্তু সাথে আছে। দামটাকে আমরা অস্বীকার করতে পারবো না, পেনের কথাও অস্বীকার করতে পারবো না। কে দিয়ে দিবে? হ্যাঁ, একজন বয়স্ক মানুষ তিনি ভয় পেয়ে যায় যে এই যে বলছে সকালে এত বিকেলে এত, আমরা মাঝে মাঝে অ্যাডজাস্টমেন্টগুলোও বলি দিই যে একটু কম দিবেন বেশি দিবেন, তো সে একটু ভয় পেয়ে যায় যে বাসায় তো আর কেউ থাকে না, আমি একা থাকি, তারপর যদি আমার একটা কিছু খারাপ হয়ে যায় কে দেখবে। তো এগুলো ওভারকাম করার একটা বুদ্ধি হচ্ছে যে হেলথ এডুকেশন। বেশিরভাগ ক্ষেত্রেই যেসব হসপিটালগুলোতে ডায়াবেটিস সেন্টার আছে অথবা একজন এন্ডোক্রাইনোলজিস্ট থাকেন, তার সাথে কিন্তু একজন হেলথ এডুকেটর থাকেন, যিনি ইনসুলিনের টেকনিক, ইনসুলিন নিয়ে যে আমরা এত কথা বলছি, এই কথাগুলো রোগীর অনেক প্রশ্ন থাকে। হ্যাঁ, তো সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন, কিভাবে দিবেন, কিভাবে স্টোর করবেন, কিভাবে অ্যাডজাস্ট করবেন, কমে গেলে কি করবেন, বেড়ে গেলে কি করবেন, এই ব্যাপারে কিন্তু তাকে একটি সম্যক ধারণা দিয়ে থাকেন। তো আর পেনের কথাটাতে যদি বলি,
একসময় ছিল যে ইনসুলিনের দেওয়ার কিন্তু অনেক ধরনের পদ্ধতি আছে। জি। হ্যাঁ, আমরা সাধারণত যেটা দেখে থাকি যে সিরিঞ্জ দিয়ে দেয় যেটা। হ্যাঁ, আবার এখন অনেক রোগীরাই কিন্তু নিজেরাই এসে বলে যে ডাক্তার সাহেব আমি সিরিঞ্জে নেব না, আমাকে কলম দেন। হ্যাঁ, কলমের সুবিধা হচ্ছে কি নিডলটা অনেক ছোট থাকে, অনেক শার্প থাকে, যার ফলে পেইনটা একদম হয় না বললেই চলে। কিছু কিছু রোগী বলে কি হ্যাঁ আমার তাও পেন হয়েছে। তো আমরা আসলে বলি যে এটা আসলে আপনার মনের ভয় ছিল, মনের ব্যথা। আসলে তার সাইকোলজিতে ছিল একটু পেইন হবে, ওইটাই সে হয়তো ফিল করেছে। পেন না হওয়ার একটি কারণ আছে, কারণ নিডলগুলো এক হচ্ছে একদম ফাইনেস্ট নিডল এখন ইউজ করা হয়, আর 2 নম্বর হচ্ছে নিডলের মাথায় একটি অ্যানেস্থেটিক এজেন্ট দেওয়া থাকে, যে কারণে যখন প্রিক করা হয় তখন কিন্তু তার পেইনটা থাকে না। ঠিক আছে, আর যখন পেইন হবে তখন বুঝতে হবে নিডলটি পুরাতন হয়ে গেছে, সেটি চেঞ্জ করে নিতে হবে। তো আমার পরামর্শ হচ্ছে ভয় না পেয়ে যদি প্রয়োজনই হয় যে আমাকে ইনসুলিন নিতে হবে, সেটা একজন ডাক্তার যদি তাকে পরামর্শ দিয়ে থাকেন তাহলে আসলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার ইনসুলিন শুরু করা ফেলাই ভালো। এবং আমি এটাও সবার সাথে শেয়ার করতে চাই, বেশিরভাগ রোগীরা যারা অনেক ভয় পেয়েছিল তারা কিন্তু ইনসুলিন দেওয়ার পর যখন ভালো থাকেন তখন কিন্তু আমাদেরকে এসে ধন্যবাদও বলেন। জি অবশ্যই, সেটা আমরাও দেখি। ডক্টর আজমল, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ইনসুলিন যারা গ্রহণ করছে তারা তো নির্দিষ্ট সময় গ্যাপে তাদেরকে চেক আপ করতে হয়। চেক আপের মধ্যে যেমন ঘরোয়াভাবেও তারা আছে, সুগার চেক করছে এবং তারপরে তাদের নির্দিষ্ট সময় পরপর বলা হয় যে না তারা চিকিৎসকের কাছে যাবে এবং অন্যান্য টেস্ট করবে। তো এই ব্যাপারে জানতে চাই যে যদি বাসায় করতে হয় তাহলে কিভাবে করবে? জি, অসংখ্য ধন্যবাদ। যদি একজন ডায়াবেটিস রোগী ইনসুলিন পেয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে প্রতি সপ্তাহে একদিন, অন্তত একদিন 4 বেলা অবশ্যই সুগার মাপতে হবে। 4 বেলা কখন? সকালে খালি পেটে একবার, সকালে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে এবং রাত্রে খাওয়ার 2 ঘন্টা পরে, সপ্তাহে একবার অবশ্যই মাপতে হবে। যদি কোনো কারণে রিসেন্ট ইনসুলিন ডোজ চেঞ্জ করা হয়ে থাকে অথবা ওনার হাইপোগ্লাইসেমিয়ার এরকম হিস্ট্রি থাকে, অর্থাৎ সুগার কমে যাওয়া বা সুগার বেড়ে যাওয়া এরকম কোনো হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আরেকটু ঘন করতে হবে। আর যদি মুখের ওষুধ খেয়ে থাকেন সেক্ষেত্রে প্রতি সপ্তাহে একদিন 4 বেলা করলে পরে ভালো, তবে অবশ্যই প্রতি 2 সপ্তাহে একদিন 4 বেলা করে মাপতে হবে। জি ধন্যবাদ। ডক্টর নাজমা আক্তার, ইনসুলিন যারা ব্যবহার করছেন তাদের মধ্যে বিশেষ কিছু সমস্যা হয়, যেমন অনেকে তাদের চামড়ার মধ্যে ক্ষত তৈরি হয় এবং আরো অনেকে আছে চুলকানি হয় ইত্যাদি। সাধারণত কি সমস্যা হলে চিকিৎসকের কাছে যেতে হয়? তার সাথে আরেকটু অ্যাড করতে চাই যে কি সমস্যা হলে যে না তাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেই ব্যাপারটা একটু জানবো। ইনসুলিন ছাড়াও আসলে আমরা যে নর্মালি যে প্যারাসিটামল খেয়ে থাকি সেটারও কিন্তু অনেক সাইড এফেক্ট কিন্তু ভিজিবল না, যে কারণে কিন্তু আমরা কাউকে প্যারাসিটামল জিজ্ঞেস করে খাই না। আমাদের দেশে কিন্তু সবাই আমাদের যখন প্রয়োজন পড়ে রোগীরা এসে বলে প্যারাসিটামল 7 দিন খেয়ে আসছে, এখন আপনি বাকিটা করেন। তো ইনসুলিনের ব্যাপারে এমনি থেকেই প্রথম থেকেই সবার একটু প্রি অকুপাইড একটা ভয় কিন্তু আগেই ছিল। তো যার ফলে হয় যেটা থাকে না যে যত নষ্টের গোড়ায় ইনসুলিন দেওয়ার পর থেকে আমার এরকম হচ্ছে, এরকম কথাও কিন্তু রোগীরা বলে। আগে আমি ভালোই ছিলাম, এই যেদিন থেকে ইনসুলিন দেওয়া শুরু করলাম তারপর থেকে আমার এরকম লাগছে। তো আসলে ওই যে ভালো না বাসলে আসলে মন থেকে না নিলে সেটা কিন্তু অনেক সাইড এফেক্ট আমাদের এমনিই চোখে পড়ে। তবে হ্যাঁ, অন্যান্য অসুখের মতো ওষুধের মতো ইনসুলিনেরও কিছু সাইড ইফেক্ট আছে। যেমন যেটা ইনসুলিন দিচ্ছি আমরা সুগার কন্ট্রোলের জন্য, তাহলে মাত্রা যদি আমরা অ্যাডজাস্টমেন্টে ভুল হয়, যেমন হচ্ছে কি এক হচ্ছে যে আমি অতিরিক্ত মাত্রায় দিয়ে দিলাম, অথবা আমি দিয়েছি ঠিক মাত্রায় কিন্তু সেই পরিমাণ খাবার আমি গ্রহণ করিনি, এরকম কিন্তু আমরা অনেক রোগী পাই। বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে সকালবেলা কি হয়, ছেলে বা মেয়ে বা হয়তো বা বাড়ির অন্যান্য সদস্যরা সবাই দৌড়ের উপর থাকে, সবাই কিন্তু আচ্ছা যার সময় আম্মার ইনসুলিনটা দিয়ে গেলাম, তা উনি ভাবতেছে আচ্ছা থাক সবাই যাক আমি পরে ধীরে সুস্থে খেয়ে নিব, কিন্তু হয়তোবা ওই ইনসুলিনটি দেওয়ার তার হয়তোবা 10-15 মিনিটের মধ্যে তার খাওয়ার কথা ছিল, তো সবাই যেতে হয়তো 1-2 ঘন্টা হয়ে গেছে, উনি হয়তো এক কোনায় একটু শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন, ওর মধ্যে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়ে উনি অনেক সময় দেখা যায় কমাতেও চলে যায়। আচ্ছা, হ্যাঁ, কাজের লোকটি পরে নোটিস করছে যে আমাদের বাসার যে বয়স্ক খালাম্মা বা খালু উনি তো রেসপন্স করছে না। তো এই কারণ এটা যেটা যে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা চান্স থাকে। ইনসুলিনের কারণে কিছু ওয়েট গেনের কথা রোগীরা বলে, যে অনেকেই বলে যে এই ইনসুলিন দেওয়ার পর আমার ওজন অনেক বেড়ে গিয়েছে। ইনসুলিনের কারণে কিছু ফ্লুইড রিটেনশন হয় কম বেশি, কিন্তু অধিক মাত্রায় হওয়ার সম্ভাবনাটা কিন্তু আসলে অনেক কম।
তারপর হচ্ছে ইনসুলিন দিলে একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, অনেকে বলে যে ইনসুলিন দেওয়ার পর আমার জামাটা লাল হয়ে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আসলে অনেক কিছুই চিন্তা করতে হবে, যেমন ওই ইনসুলিন যেটি উনি কিনেছেন তার ডেট ঠিক আছে কিনা, মেয়াদোত্তীর্ণ ইনসুলিন কিনা, অথবা ওনার দেওয়ার টেকনিক ঠিক ছিল কিনা, আগে থেকে তার কোনো হাইপার সেন্সিটিভিটি কিছু ছিল কিনা, অথবা অন্য কোনো থাকে না যে এক একটি ব্র্যান্ডের অনেক সময় অনেকে স্যুট করে না, এগুলো কিন্তু হয়ে থাকে। ইমিউনোজেনিসিটি যেটা বলি, অ্যান্টিবডি তৈরি হতে পারে, যার ফলে অনেক সময় রোগীরা এসে বলে যে আমি আপনার কথা অনুযায়ী ইনসুলিন দিয়েছি, আগে আমার মুখে ওষুধ খাওয়ার পরে যতটুকু ডায়াবেটিস কন্ট্রোল ছিল, ইনসুলিন দেওয়ার পর আমার সুগার দেখি প্রতিদিন বাড়ছে, আমি ইনসুলিনের মাত্রা বাড়াচ্ছি কিন্তু সুগার কন্ট্রোল হচ্ছে না। তো সেক্ষেত্রে আসলে যেটা হচ্ছে যে অ্যান্টিবডি ফর্ম করে যায়, সেক্ষেত্রে হয়তো রোগীর অধিক মাত্রা ইনসুলিন লেগে যায়। তারপর ইনসুলিন দেওয়ায় যেখানে দিচ্ছে সেখানে ক্ষত তৈরি হতে পারে, সেখানে অ্যাক্সেস হয়ে যেতে পারে, সেখানকার যে মাসেল বা এডিপোজ টিস্যুর যে ফ্যাটগুলো সেগুলো ক্ষয়ে গিয়ে অথবা সেগুলো হাইপারট্রফি হতে পারে, সেখানে দলা পাকানোর একটা, অনেকে এসে বলে যে যেসব জায়গায় দিয়ে সেসব জায়গা শক্ত হয়ে গেছে, অথবা সেই জায়গাগুলোর মাংস মনে হয় ক্ষয়ে গিয়েছে, যেটা আমরা ল্যাপোডিস্ট্রফি বা অ্যাট্রফি বা হাইপারট্রফি বলে থাকি। তো এইগুলোও হতে পারে। তবে যে কোনো সময়ে যে কোনো সমস্যায় যদি আপনি ফেস করে থাকেন, আমার সবসময় আমাদের রোগীদের কাছে পরামর্শ থাকবে যে আপনার সঙ্গে সঙ্গে আপনার নিকটস্থ ডাক্তারের সাথে, এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ বা ডায়াবেটোলজিস্টের সাথে কথা বলুন। জি অবশ্যই। ডক্টর আজমল, এই যে ইনসুলিন নিয়ে ব্যবহার নিয়ে অনেক কথা শুনলাম, তো ইনসুলিন কোথায় কিভাবে রাখতে হবে এ নিয়ে অনেক প্রশ্ন থাকে, যে ইনসুলিন কেউ বলে ফ্রিজে রাখতে হবে, কেউ বলে যে না এটি না ফ্রিজে রাখলেও চলবে, তো আসলে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ইনসুলিন রাখার ব্যাপারে বলা হয়েছে যে এটি ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে, অর্থাৎ সরাসরি রৌদ্রের মাঝে রাখা যাবে না। এবং যদি ইনসুলিন ফ্রিজে রাখা হয়, ফ্রিজের যে নর্মাল টেম্পারেচার অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, সেই জায়গায় রাখতে হবে। এবং সেই জায়গায় রেখে রোগী যখন প্রত্যেকবার ব্যবহার করবে, ব্যবহারের কমপক্ষে 20 থেকে 25 মিনিট আগে বের করে টেম্পারেচার নর্মাল করে তারপরে দিতে হবে। এক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, ইনসুলিন কোনোভাবেই ডিপ ফ্রিজে রাখা যাবে না, কারণ ডিপ ফ্রিজে রাখলে পরে ইনসুলিন যদি জমে যায় সেটি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আর যদি কারো বাসায় ফ্রিজ না থাকে, যেমন গ্রামে, সেক্ষেত্রে রাখতে হবে ঠান্ডা এবং শুষ্ক স্থানে। আরেকটি পদ্ধতি আছে যে মাটির কলসির মাঝে, সাধারণত হলো গিয়ে সরাসরি রোদ পড়ে না এমন জায়গায় মাটির কলসির মাঝে পানি রেখে তার মধ্যে রাখা যেতে পারে। আর কলমের ক্ষেত্রে অধিক পরিমাণে এখন অনেক ইউজ করা হয়। কলমগুলো সাধারণত একবার খোলা পরে মোটামুটি 28 থেকে 30 দিন বাইরে কিন্তু রাখা যায়, এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। সরাসরি হিটের মাঝে না রাখলেই কোনো ইনসুলিনের কোনো ক্ষতি হবে না। জি অবশ্যই। নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ এই মেসেজটি আমাদের দর্শক পেয়ে গেছেন যে ইনসুলিনটি কিভাবে রাখতে হবে। এবং অনেকেই তো আছে যে বিভিন্ন সময় ভ্রমণে বের হয়েছে, তাদের সাথে ইনসুলিন ক্যারি করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কি করতে হবে? জি অসংখ্য ধন্যবাদ। যদি ভ্রমণের ক্ষেত্রেও যদি কলম ইউজ করেন, উনি কলমটি সাথে নিয়ে যাবেন এবং হলো কি হ্যান্ড লাগেজে ক্যারি করবেন এবং সরাসরি হিট বা রোদ্রের মাঝে রাখবেন না। এবং যদি ভ্রমণটি অনেক লম্বা সময়ের জন্য হয়, যেমন যে অনেক দূরে হজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আইস বক্স একটি অপশন। জি অবশ্যই, আমরা এ নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি ইনসুলিন নিয়ে। যত কথা, অনেক কথাই শুনছি, তো ইনসুলিনের অনেক ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অনেক ধরনের ট্যাবু কাজ করে। একটি ট্যাবুর কথা আমরা শুনতে পাই, সেটি ট্যাবু নাকি সত্য সেই বিষয়টি জানতে চাই আপনার কাছে ডক্টর নাজমা আক্তার। ইনসুলিন নাকি কিডনির ক্ষতি করে, কথাটি কি সত্য? কথাটি একদমই সত্যি না। ইনসুলিন আসলে ডায়াবেটিস রোগীর আসলে কিন্তু অন্যতম চিকিৎসা পদ্ধতি। ওরাল ড্রাগগুলো আমরা যদিও গাইডলাইনগুলোতে বলা হয় ওরাল ড্রাগগুলোর ক্ষেত্রে, কিন্তু আমি সবসময় বলি আমার বডিতে ইনসুলিনের কারণেই আমার যত নষ্টের গোড়া কিন্তু ইনসুলিন, যেটা অপতুল থাকুক
অথবা ইনসুলিন কাজ করছে না এরকম অবস্থাতেই থাকুক, তাহলে আসলে যেটার কারণে আমার প্রবলেম সেটাই দিয়ে ট্রিটমেন্ট করা উচিত। তবে হ্যাঁ, টাইপ 2 ক্ষেত্রে আমরা যেহেতু তার আরও কিছু ব্যাপার থাকে, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ, হয়তোবা আমাদের যে অঙ্গটি কাজ করছে সেটির কার্যকারিতা কম থাকে, তো সেক্ষেত্রে আমরা কখনো কখনো অন্য অন্য মুখের ওষুধ দিয়ে শুরু করে যখন দেখি যে রোগীর কমপ্লিকেশন ডেভেলপ করে গিয়েছে অথবা সেই ওষুধগুলোতে তার কোনোভাবেই ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, হ্যাঁ, অথবা তিনি প্রথমেই এসেছেন অনেক কমপ্লিকেশন নিয়ে এবং রক্তে সুগারের মাত্রা অনেক হাই নিয়ে, অথবা তার কিছু কিছু ক্রিটিক্যাল কন্ডিশন যেগুলো আমরা বলছিলাম যে ডায়াবেটিক কিটোসিডোসিস অথবা হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট বলি আমরা, এই ধরনের কোনো স্ট্যাটাসে আসছেন, তখন কিন্তু শুরুতেই তাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে এবং সেটা ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেও হলেও করতে হবে। তাহলে কি হলো ব্যাপারটা হচ্ছে যখন আমার কমপ্লিকেটেড সিচুয়েশনে আছি তখন কিন্তু আমার চিকিৎসার বেস্ট অপশন হচ্ছে কিন্তু ইনসুলিন। তার মানে একজন কিডনি রোগী যদি বলে থাকেন, অনেকেই মনে করে, অনেকে আমাদের কাছে এটা বলে যে ইনসুলিন দিলে চোখ নষ্ট হয়ে যায়, এরকম কিন্তু আমরা শুনেছি, ইনসুলিন দিলে হার্ট অ্যাটাক হয়। হ্যাঁ, তো এগুলো আসলে ভীতি থেকে বলে, হয়তোবা আমাদের না জানার কারণে হয়ে থাকে। হেলথ এডুকেশনগুলো হয়তো প্রপারলি আমরা এখনও ডিসেমিনেট করতে পারিনি। তো সেক্ষেত্রে সবার জন্য আমি বলছি, কিডনি রোগীদের ক্ষেত্রে বেশি স্পেশালি আমাদের ইনসুলিনের কিন্তু একটা ইন্ডিকেশন আছে যে তাকে কিন্তু চিকিৎসার জন্য একটি বেস্ট পদ্ধতি কিন্তু ইনসুলিন। এবং হ্যাঁ, সেক্ষেত্রে তার মাত্রাটি কেমন হবে, হয়তো একটু কম মাত্রাই লাগবে, সেটা একজন চিকিৎসক ঠিক করে দেবেন। তো অতিরিক্ত না, কমও না, যেখানে দরকার সেখানে ইনসুলিন ব্যবহার করতে হবে। এই ব্যাপারে আসলে এই ভীতিগুলো না রাখাই ভালো, ডাক্তারের পরামর্শ নিন। অবশ্যই। ডক্টর সৈয়দ আজমল মাহমুদ, তাহলে এই যে ইনসুলিন অবশ্যই একটি প্রয়োজনীয় ঔষধ এবং কখনো কখনো বলা এটি একটি হরমোনও, যে এই যে একটা কথা থাকে যে হরমোন নাকি ঔষধ, এই ব্যাপারে একজন এন্ডোক্রাইনোলজিস্ট কি মন্তব্য করেন? জি, অসংখ্য ধন্যবাদ। ইনসুলিনটি কিন্তু ম্যাডাম যেটি বললেন, এটি ডায়াবেটিস যেই কারণে হচ্ছে, অর্থাৎ ইনসুলিনের ঘাটতি, সেটিরই সেই ঘাটতি পূরণের জন্য ইনসুলিনটি একটি প্রাকৃতিক এবং কার্যকরী চিকিৎসা, এবং এটি একাধারে হরমোন এবং একাধারে ওষুধ দুটি। আচ্ছা, তো এই প্রশ্নটির পিছনের কারণটি হলো হরমোনের কথা শুনে অনেকে ভাবে যে এর সাথে ওজন একটা সম্পর্ক আছে। ইনসুলিন যেহেতু এক ধরনের হরমোন বলা যায়, এটি কি ওজন বাড়াতে পারে? অসংখ্য ধন্যবাদ। ইনসুলিন প্রথম দিকে দেওয়ার পরে একটু ওজন বাড়তে পারে, কিন্তু যদি সঠিকভাবে ব্যায়াম, হাঁটাচলা এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা হয় তাহলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু যদি ইনসুলিন না নেওয়া থাকে, অর্থাৎ যখন শরীরে ইনসুলিনোপেনিয়া, অর্থাৎ ইনসুলিন যখন একদম পরিপূর্ণভাবে ঘাটতির দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রোগীর ওজন কমতে থাকে, কারণ সেটি ইনসুলিন যেই কাজটি করে সেই কাজটি করতে পারে না, এক্ষেত্রে শরীরে ওজন কমতে থাকে। ধন্যবাদ। ডক্টর নাজমা আক্তার, আপনার কাছে একটু জানতে চাই আরেকটি প্রসঙ্গে। ইনসুলিন ব্যবহার করতে হয় বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায়, এবং সেটি অনেকে অনেক জায়গায় ব্যবহার করে, মাংসপেশির মধ্যে, চামড়ার নিচে ইত্যাদি কথা শোনা যায়। আসলে সত্যটি কোথায়? কোথায় ব্যবহার করলে সেটি একজন রোগীর জন্য নিরাপদ? ধন্যবাদ। ইনসুলিন আসলে অনেকভাবেই দেওয়া যায়, তো তার মধ্যে সবচেয়ে প্রচলিত আমরা যেটা জানি, রোগীরা জানে যে আমরা লিখে দিই চামড়ার নিচে। তো চামড়ার নিচেটাই হচ্ছে আমাদের বাসায় যে রোগীরা ব্যবহার করেন তারা সাধারণত সবসময় আমরা চামড়ার নিচের কথাই বলে থাকি। এছাড়াও যখন হসপিটালে রোগীরা ভর্তি থাকে, যখন আমরা তাদেরকে ইনফিউশন পাম্পের মাধ্যমে বা একটি মাইক্রোবুলেটের মাধ্যমে তাকে যখন খুব দ্রুত অনেক বেশি ইনসুলিন দিতে চাই, তখন বা খুব দ্রুত তাকে একটি অ্যাকুইট কমপ্লিকেটেড সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য তাকে সুপারভাইজড অবস্থায় কিন্তু ইনফিউশন পাম্প শুরু করা হয়। সেগুলো কিন্তু আইভি রুটে দেওয়া হয়। এছাড়া আইএম রুটেও দেওয়া হয়, যেটা খুব বেশি এখন প্রচলিত না, তবে চামড়ার নিচেরটা হচ্ছে রোগীদের জন্য। তো চামড়ার নিচে দেওয়ার ক্ষেত্রে রোগীদের আমরা সাধারণত কতগুলো অংশ বলে দিই, রোগীরা কিন্তু খুব ভয়ে থাকে। আমাদের সব ডায়াবেটিস সেন্টারগুলোতে বা একজন ডায়াবেটোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে কিন্তু অনেক ধরনের চার্ট থাকে, আমরা সেগুলো কিন্তু রোগীদেরকে এডুকেশনের পার্ট হিসেবে তার কিন্তু সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটি হচ্ছে কোথায় কোথায় দিবেন, হ্যাঁ, কেন ওনারা অনেক সময় ভুলে যায়, হ্যাঁ, অথবা যেটা হয় আর কি, আমি হয়তো বলেছি ওই সময় খুব শুনলো, বাসায় গিয়ে উনি কনফিউজড হয়ে গেল, দুজন আসছে, দুজন বলছে না না এখানে বলেছে, না না ওখানে বলে নেই, পরদিন আবার আসছে, ডাক্তার সাহেব আবার যদি একটু বলতেন। তো সেই চার্টগুলোতে কিন্তু সুন্দর করে সেই জায়গাগুলোকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে। ছবি দেওয়াতে কি সুবিধা, যিনি পড়তে পারছেন তিনি তো পড়তেই পারবেন না, যিনি পড়তে পারছেন না তিনি কিন্তু ওই জায়গাটার লোকেশন দেখে বুঝে ফেলতে পারছেন যে কোথায় দিতে হবে। খুব সহজ বুদ্ধি, যেটা হচ্ছে নাভির চারপাশে আমি রোগীদেরকে খুব সহজ করে বলি, আপনার নাভির উপর হাত রাখুন, আপনার হাতটি রাখার পর যে জায়গাটুকু কাভার হয়ে যাচ্ছে তার চারপাশে বাকি অংশটিতে আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন। তবে হ্যাঁ, এক জায়গায় যেন
দিনে যদি 2 বার বা 3 বার দিতে হয়, একই জায়গায় যেন সেম ভাবে তার ইনসুলিনের ডোজটি যেন না পড়ে, ঘুরিয়ে ঘুরিয়ে দিবে। ওই যে একটু আগে আমরা বলছিলাম যে স্কিনের অনেক ধরনের প্রবলেম হয়, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু তাতে তার এই যে স্কিনের তার অ্যাবসেস হওয়া বা তার ওই মাসেলটি ক্ষতিগ্রস্ত হওয়া, এগুলো কিন্তু অ্যাভয়েড করা যায়। তারপরে কি ছেলেদের আমরা পিছনে হিপ পকেট থাকে, হিপ পকেটের যে এরিয়াটা, ওই জায়গাটাতে কিন্তু তিনি দিতে পারবেন। সহজ বুদ্ধি, কিন্তু সবাই কিন্তু তখন ধরে ফেলে যে আচ্ছা এই জায়গাটার কথা বলছে। তারপর হচ্ছে আমাদের সামনে যে ফ্রন্ট পকেট থাকে, সেই ফ্রন্ট পকেটের ভিতরে একটু হাতটা ভিতরেই ঢুকে যায়, এই অংশটিতে কিন্তু আমরা দিতে পারবো। দিব না হাতের, আমরা একজন মানুষকে যখন কথা বলি, তার হাতটিকে ধরে যখন কথা বলি এই জায়গাটাতে আউটার সাইড, তাহলে আমরা ইনার সাইডগুলোতে অ্যাভয়েড করব। কারণ এখানে যখন ফ্রিকশন হবে, আমরা যেহেতু এটি চামড়া নিচে দিচ্ছি, ফ্রিকশন হলে এটি অতি দ্রুত রক্তে চলে যাবে, অতি দ্রুত তার অ্যাকশন শুরু করবে, তাহলে চান্সেস ফর হাইপোগ্লাইসেমিয়া কিন্তু অনেক বেশি। এবং এক্সারসাইজের আগে পরের ব্যাপারটি কিন্তু খুবই জরুরি। যে অনেকে আছে ইনসুলিন দিয়ে এক্সারসাইজে চলে গিয়েছেন, হাঁটতে গিয়েছেন, তারপরে লোকজন ধরাধরি করে নিয়ে আসছে, অজ্ঞান হয়ে গিয়েছেন। তাতে কি হয়েছে, যখন তিনি এক্সারসাইজ করেছেন তার স্বাভাবিকভাবে তার রক্ত চলাচল বেড়ে গিয়েছে, তার ফ্রিকশন এরিয়াগুলোতে যেখানে উনি হয়তো ভুল করে ইনসুলিন দিয়ে ফেলেছেন, সেগুলো খুব দ্রুত রক্তে চলে গিয়েছে, তাতে সুগারের মাত্রা কমে যাওয়ার ঝুঁকি থাকে। জি, ধন্যবাদ। এ নিয়ে আমরা আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি ইনসুলিন নিয়ে যত কথা। ডক্টর সৈয়দ আজমল মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ইনসুলিন ব্যবহার করছে, ইনসুলিন ব্যবহারের ক্ষেত্রে নিডেল ব্যবহার করা হয় এবং অনেকেই আছে যে নিডেলটি অনেক দিন ধরে ব্যবহার করছে, তো এই ব্যাপারে পরামর্শটি কি, কতদিন পর্যন্ত ব্যবহার করাটা নিরাপদ? জি, অসংখ্য ধন্যবাদ। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাধারণত ইনসুলিনের যেসব নিডেলগুলো এখন ব্যবহার করা হয়, এটা কিন্তু খুবই সূক্ষ্ম, সাধারণত 6 to 8 মিলিমিটার। এটা এরকম সূক্ষ্ম হওয়ার কারণে যখন এটি চামড়ার নিচে দেওয়া হয়, রোগী কিন্তু ব্যথা পান না। কিন্তু ব্যথা উনি তখনই পাবেন যখন এই নিডেলটি বারবার ব্যবহারের কারণে এর মাথা ভোঁতা হয়ে যাবে, অথবা এর মাথার উপরে যেই চেতনানাশক একটি অংশ থাকে, একটি উপাদান, সেটি যখন মুছে যায় তখন। সাধারণত একটি নিডেল মোটামুটি তিন দিনের মতো ব্যবহার করা যেতে পারে। এরপরেই সাধারণত নতুন নিডেল ইউজ করা উচিত। এবং এর মধ্যেও যদি রোগী একই নিডেল ব্যবহারের পরেই দেখলেন যে উনি ব্যথা পাচ্ছেন, তখনই নিডেলটি চেঞ্জ করে ফেলা উচিত। এবং আরেকটি জরুরি বিষয়, যে আগেও বলা হয়েছে যে ইনসুলিনটা যখন দেয়া হয়, সেই জায়গাটি পরিষ্কার জায়গায় দেওয়া হয়, এবং সেই জায়গায় অনেকে করে কি যে অ্যালকোহল প্যাড বা এটা দিয়ে মুছে নেয়। সেই অ্যালকোহল প্যাড দিয়ে মুছার পরে সেটি সম্পূর্ণভাবে শুকানোর পরেই কিন্তু ইনসুলিনটি দেওয়া উচিত। কারণ সেটি যদি ভিজা অবস্থায় ওই নিডেলটি ইউজ করা হয়, ওই নিডেলের মাথায় যেই চেতনানাশক একটি যেই উপাদান থাকে, সেটি কিন্তু নষ্ট হয়ে যায় এবং রোগী তখন ব্যথা পাবে। জি, ধন্যবাদ। ডক্টর নাজমা আক্তার, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। ইনসুলিন ব্যবহার করার একটি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, যেটা আপনি শুরুতেই বলছেন যে রক্তে সুগারের পরিমাণটা কমে আসে। তো এই ক্ষেত্রে কি লক্ষণ দেখে রোগী বুঝতে পারবে যে তার এই ধরনের সমস্যা হয়েছে? ধন্যবাদ। হাইপোগ্লাইসেমিয়া খুব আমাদের যেসব রোগীরা দীর্ঘদিন ধরে আসলে ডায়াবেটিসে আক্রান্ত এবং যিনি ইনসুলিন নিচ্ছেন, তার আমাদের স্যাররা সবসময় বলতেন যে যদি কারোর হাইপোই না হয়ে থাকে, তাহলে তার ডোজ আসলে কখনই অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। অ্যাপ্রোপ্রিয়েট হলেই একমাত্র তার সুগারটি কমে নিচের দিকে আসবে, যখন ডোজটি আবার রিঅ্যাডজাস্টমেন্ট করা লাগবে। তো যার কখনো হাইপো হয়নি, তার আসলে সুগারের ডোজটি কখনোই অ্যাপ্রোপ্রিয়েট আমরা দিতে পারিনি, এরকমই আসলে সবসময় আমরা বলে থাকি। তাহলে হতেই পারে হাইপো। তাহলে কেন হয়? একটা হচ্ছে যে তার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজ, তার ডোজের মাত্রাটি বেশি হয়ে যাচ্ছে কোনো কারণে, হয়তো রোগী নিজেই বাড়িয়ে দিয়েছে, তিনি হয়তো ভুল করে ডাবল ডোজ দিয়ে, অনেকেই থাকে কিন্তু বয়স্ক মানুষ যাদের হতে ওই যে মনে রাখার ক্ষমতাটি কমে গিয়েছে, তিনি সকালবেলা একবার দিয়েছেন, তারপরে হয়তো বা উনি মনে করতেছেন আচ্ছা আমি কি দিয়েছিলাম, তো উনি দুনামনা করে উনি ভাবতেছেন কি আচ্ছা ঠিক আছে আরেকবার দিয়ে ফেলি, খামোখা ডাক্তার সাহেব পরে বকা দিবে বা আমার তো আসলে খাবার দাবার খেতে হবে, উনি হয়তো বা এক্সেসিভ একটা ডোজ নিয়ে ফেলেছে। অথবা ইনসুলিনের ডোজ নেওয়ার পর ওই যে খাওয়াটা দেরি হয়ে গেছে, বলছিলাম যে সময় তার খাওয়ার কথা ছিল সেই সময় উনি খাবারটি গ্রহণ করেননি, তার হয়তো বা একটা কোনো কারণে তার ওই সময় একটু লম্বা সময় চলে গেছে। অনেকে থাকে না সে সকালবেলা খুব তাড়াহুড়া করে ইনসুলিন দিয়ে বেরিয়ে গেছে, ভাবছে যে আচ্ছা অফিস তো কাছে, অফিসে গিয়ে আগে খেয়ে নিব, উনি পড়লেন জ্যামে, তো ওনার দেখা গেলো রাস্তার মধ্যে ওনার হাইপো হয়ে গিয়েছে।
অথবা অফিসে গিয়ে উনি ভুলেই গিয়েছিলেন যে আল্লাহ অনেক কাজের মধ্যে কিন্তু ভুলে যায়, এরকম কিন্তু আমাদের কাছে প্রায় আসে। অথবা যিনি কায়িক পরিশ্রম করেন, খুবই তাকে লেবারাস কোনো কাজ করতে হয়, তিনি হয়তো ইনসুলিন ডোজ দিয়ে উনি ওই কাজে চলে গেছেন, খাওয়াটা হয়তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। অথবা আজকে আমি ইনসুলিন দিয়েছি কিন্তু কোনো কারণে হয় না যে আজকে খাওয়াটা দেখে আমার ইচ্ছা করতেছে না, কিন্তু আমি ডোজ কিন্তু পুরোটা নিয়েছি। আমরা সবসময় কিন্তু ইনসুলিনের মাত্রাগুলো কিন্তু তার রোগী কতটুকু খাবে সেই পরামর্শ দেওয়ার পরেই কিন্তু ডোজটি ঠিক করা হয়। মানে আমরা ধরিয়ে নেই যে রোগী এই পরিমাণ খাবার খাবেন, রোগীকে কিন্তু সেভাবেই পরামর্শ দেওয়া হয়। তো কম যখন খাচ্ছে তখন কিন্তু তার চান্সেস ফর হাইপোগ্লাইসেমিয়া বেড়ে যাচ্ছে। অসুস্থ অবস্থায় নানান কারণে পেটে ট্রাবল থাকতে পারে, অথবা অন্য কোনো অসুস্থতার কারণেও তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রথমেই সিস্টেম হচ্ছে, যখনই আমার হাইপোগ্লাইসেমিয়া সিমটমগুলো যেমন হচ্ছে মুখ শুকিয়ে আসা, পানি পেপাসা পাওয়া, মাথা ঘুরছে, হাত পা কাঁপছে, বুক ধরফর করতেছে, হ্যাঁ সবকিছু ঝাপসা দেখছি, মনোসংযোগ রাখতে পারছি না, তখনই তাকে কিন্তু সঙ্গে সঙ্গে সুগারটি চেক করতে হবে যে আমার সুগার কমে গিয়েছে কিনা। সুগার যদি কমে গিয়ে থাকে তাৎক্ষণিকভাবে তাকে যেটা করতে হবে, তাকে মিষ্টি জাতীয় খাবার, এখন আমরা সাধারণত খুব যদি বইয়ের ভাষায় বলি 15 গ্রাম আসলে রোগী বুঝে না, তো আমরা বলি কাছাকাছি আপনার বাসায় চিনি থাকলে আপনি 4 চামচ চিনি দিয়ে একটি ড্রিঙ্কস, হাফ গ্লাস পানির মধ্যে ড্রিঙ্কস সঙ্গে সঙ্গে খেয়ে ফেলুন। খেয়ে আপনি 5-10-15 মিনিটের মধ্যে আবার একবার চেক করুন, চেক করে দেখেন সেটা আপগ্রেড হয়েছে কিনা, সেটা ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। যদি না হয় আবার খান। তারপর যদি না হয়, অথবা এর মধ্যে যদি রোগীর অবস্থা ডিটোরিয়েট করতে থাকে, অথবা তিনি অজ্ঞান হয়ে যায়, তাহলে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে হবে। আর অবশ্যই পরের হেলথ এডুকেশন যেটা, যে কেন আমার এরকম হয়েছিল সেটি যেন পরবর্তীতে না হয়। তার মানে আমাকে ডোজটিকে আবার রিঅ্যাডজাস্ট করতে হবে, আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো করা যাবে না। অবশ্যই। কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে ইনসুলিন নিয়ে আপনার পরামর্শ একটু শুনে নিতে চাই সংক্ষেপে, ডক্টর সৈয়দ আজমল মাহমুদ। ধন্যবাদ। আজকে যেসব কথা হলো, এইটার মূল কথা হলো ইনসুলিন নিয়ে ভয় নয়, এবং সঠিক সময়ে সঠিকভাবে ইনসুলিন নেওয়ার মাধ্যমেই সুষ্ঠু জীবনযাপন করা সম্ভব। জি ধন্যবাদ। এবং আপনার কাছ থেকে একটু পরামর্শ শুনে নিতে চাই আমাদের দর্শকের উদ্দেশ্যে। ইনসুলিন নিয়ে আমাদের মনে অনেক ধরনের ভীতি, অনেক রকম কথা, অনেক কিছু আছে। আপনার মনে যদি কোনো কথা থেকেই থাকে, আপনার ডাক্তারের সাথে আলাপ করুন। প্রতিটি কথাই হয়তো উত্তর তিনি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবেন, তাতে আপনি এই ভয় থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যখন আমার ইনসুলিন দিয়েই আমাকে সুস্থ থাকার নিয়ামক, এবং যেটা দিয়ে আমাকে ভালো থাকতে হবে, সেটি দেওয়ার জন্য আসলে ভয় পেয়ে লাভ নেই। বরং ইনসুলিন যদি দায় লাগে, ইনসুলিন তো দিবেন, তার সাথে সাথে যে আমাদের নিয়মতান্ত্রিক জীবনযাপনের যে কথাগুলো আমরা বলি, সুষম খাদ্যাভ্যাস, দৈনন্দিন ব্যায়াম, সুগার চেক করা এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন, এই সব কিছু মিলেই কিন্তু একটি পরিপূর্ণ ডায়াবেটিস রোগী একটি সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ডায়াবেটিস একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ এবং তার চিকিৎসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনসুলিন। চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং সুস্থভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।